আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হাদির উপর হামলায় নির্বাচন কমিশনের উদ্বেগ, ভোট বানচালের চেষ্টা করলে কঠোর হাতে দমন ইসি সানাউল্লাহ, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দলগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের পথ সৃষ্টি করছে পররাষ্ট্র উপদেষ্টা, প্রণয় ভার্মাকে মন্ত্রণালয়ে তলব, ঢাকার বক্তব্য প্রত্যাখ্যান দিল্লি। হত্যার রাজনীতি চালিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা সফল হবে না মির্জা ফখরুল, আগামী নির্বাচন স্বাধীনতার পক্ষ বিপক্ষের লড়াই। ভারতের নির্দেশে ৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয় দাবি জামায়াতে ইসলামী, নির্বাচনের আগে দিল্লির ইন্ধনে জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ। এবং ওসমান হাদির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে, শারীরিক অবস্থা অপরিবর্তিত, সন্দেহভাজন ৩ জন আটক, মোটরসাইকেল মালিক ৩ দিনের রিমান্ডে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তফসিল ঘোষণার পর ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে নির্বাচন কমিশন। ইসির জরুরি বৈঠক শেষে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ বলেন, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। এদিকে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নেতাদের জন্য নিরাপত্তা প্রোটোকল সরবরাহ করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার একদিন পর গুরুতর হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি। এই ঘটনাসহ আইনশৃঙ্খলার পরিস্থিতি ইস্যুতে বৈঠক করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। একটা মেসেজ সকল বাহিনীর পক্ষ থেকে সমস্যারে এসছে, যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চোরাগোপ্তা হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন আইসি, তবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর ব্যবস্থা নিচ্ছে কমিশন। চোরাগোপ্তা হামলার সম্ভাবনা আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না, সামনেও যে এটা সম্ভাবনা নাই তাও বলছি না। তো আজকের মূল উদ্দেশ্য ছিল যাতে করে এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বা এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয়। যদি সে ধরনের ঘটনা ঘটে তারা যেন ধরা পড়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাক্টিভলি কাজ করছে মাঠ পর্যায়ে। চোরাগুপ্তা হামলার যে ঘটনাগুলো ইতিমধ্যে ঘটেছে সেগুলোর স্বরূপ নিরূপণ করা হচ্ছে। ভবিষ্যতে এগুলোকে প্রতিহত করার জন্য যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেটারেন্স ক্রিয়েট করার জন্য অধিক সংখ্যায় চেকপয়েন্ট বসিয়ে সন্ত্রাসীদের কার্যক্রম লিমিট করা, তাদের চলাচল লিমিট করা, যেসব সন্ত্রাসীরা এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা এবং আইনের আওতায় নিয়ে আসা। অবৈধ অস্ত্রসহ আপনার গোলাবারুদ যেগুলো আছে বাইরে, হারিয়ে যাওয়া অস্ত্র গোলাবারুদ যেগুলো আছে, যেটা আগেও বলেছে আজকে আবার পুনরাবৃত্তি করা হয়েছে, সেগুলোর ব্যাপারে অভিযান চালানো। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে গতকালকে থেকে রেবেল হান্ট নামে যে অপারেশনটা প্রথমে হয়েছিল তার দ্বিতীয় ফেজ গতকালকে থেকে আবার শুরু হয়েছে। এ সময় নির্বাচন কমিশনার সানাউল্লাহ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেন। যারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন আমাদের বন্ধু সেজে, তাদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক হতে হবে, বিশেষ করে রাজনৈতিক দল ব্যক্তি যারা আছেন এখন মাঠে। কারণ এই ঘটনাটা আমাদের একটা চোখ খুলে দেয় যে অ্যাপারেন্টলি আমাদের সহযোগী সেজেই কিন্তু আমাদের ভিতরে নাশকতাকারীরা, অনুপ্রবেশকারীরা থাকতে পারে, এবং এদের হাত থেকে যদি একটা ঘরের ভিতরে কোনো ঘটনা ঘটিয়ে ফেলে, এই ধরনের ক্লোজ প্রক্সিমিটিতে ঘটনা ঘটিয়ে ফেলে, তারপরে হয়তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, কিন্তু ক্ষতি তো যা হবার তা হয়ে যাবে। এদিকে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নেতাদের জন্য নিরাপত্তার প্রোটোকল সরবরাহ করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয় এক বিবৃতিতে। নিরাপত্তার প্রোটোকলে রাজনৈতিক নেতা ও সম্ভাব্য প্রার্থী তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। বিবৃতিতে আরও জানানো হয়, হাদির উপর হামলার ঘটনায় আরও কয়েকজন নজরদারিতে রয়েছে। প্রধান সন্দেহভাজন ব্যক্তি যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।
ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে উদ্বেগ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাকে ডেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানায় বাংলাদেশ। একই সাথে শেখ হাসিনাকে রাষ্ট্রবিরোধী বক্তব্য রাখার সুযোগ দেয় গভীর উদ্বেগও জানায় ঢাকা। এছাড়াও আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের দেশবিরোধী কার্যক্রমের বিষয়ে হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার চেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়ার ঠেকাতে ভারতের সহযোগিতাও চেয়েছে বাংলাদেশ। এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে তাদের দেশের মাটি ব্যবহার করে বন্ধু প্রতিম বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ হচ্ছে না। দিল্লি বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জনগণের ম্যান্ডেটের উপর বিএনপির দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন নির্ভর করছে। তাই রাষ্ট্র পুনর্গঠনে দেশবাসীর সমর্থন কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশার শীর্ষক আলোচনা সভায় তিনি জানান, বিএনপির দেশ গড়ার পরিকল্পনায় প্রান্তিক মানুষের সমস্যাকে অগ্রাধিকার দেয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব হবে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা। মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে মানুষের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লাহ, এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ সহ অন্যান্যরা। এই কাজগুলো করার জন্য কিন্তু জনসমর্থন প্রয়োজন, এবং এই কাজগুলো করার জন্য সরকারকে সেভাবে, আগামী সরকারকে সেভাবে শক্তিশালী ম্যান্ডেটের উপরে দাঁড়াতে হবে। যদি ম্যান্ডেট দুর্বল হয় তাহলে হয়তো অনেকগুলো কাজ করা সম্ভব হবে না, এবং সেই শক্তিশালী ম্যান্ডেট যদি পেতে হয় অবশ্যই জনসমর্থনের প্রয়োজন, যেটি আপনারা আজকে এখানে উপস্থিতিবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা আপনাদের প্রত্যেকটি মাধ্যমে, আপনাদের উপায়ের মাধ্যমে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আসুন আমাদের আগামী দিনের প্রত্যাশা হোক, আগামী দিনের শপথ হোক যে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশের কাজটি যাতে আগামী সরকার শুরু করতে পারে। হত্যার রাজনীতি করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার পরিকল্পনা বিএনপি সফল হতে দেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, দেশের স্বাধীনতা বিরোধীরা এখন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়। তাই আগামী জাতীয় নির্বাচন হবে স্বাধীনতার পক্ষ বিপক্ষের শক্তির লড়াই। এ সময় নেতারা বলেন, সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে বিএনপি মানুষের স্বপ্ন বাস্তবায়ন করবে। কামরুজ্জামান রাজবী রিপোর্ট। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। তারা অভিযোগ করেন, দেশকে মেধাশূন্য করার পরিকল্পনায় সহযোগিতা করেছিল যে স্বাধীনতা বিরোধী শক্তি, তারাই আজ গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে দেশকে অস্থিতিশীল করছে। অর্জিত বিজয়কে সুসংহত করতে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করেছে এই দেশের দোসরদের মাধ্যমে, কিন্তু বিগত আওয়ামী লীগের শাসন আমলে, ফ্যাসিস্টদের শাসন আমলে বাংলাদেশের পুরো জাতিকে মেধাহীন করার একটা প্রয়াস নিয়েছিল। যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করেছে তাদেরকে আক্রমণ করার দুঃসাহস দেখাচ্ছে। এটা যদি বন্ধ করা না যায় তাহলে আমাদের সাথীদের রক্তদান ব্যর্থ হয়ে যাবে। নেতারা অভিযোগ করেন, একটি গোষ্ঠী বিএনপি ঠেকাও মিশনে নেমেছে। বাংলাদেশ যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে তখন আবারও ৭১-এর অপশক্তি হত্যার রাজনীতি শুরু করেছে। ৭১-এর পুরনো সেই গোষ্ঠী নতুন রূপে বাংলাদেশে অভিভূত হয়েছে। তারা বক্তৃতায় বলছে যে আগামী নির্বাচনে তারা ৫৪ বছরের প্রতিশোধ নেবে। বা ৫৪ বছরের কিসে প্রতিশোধ নেবেন আপনারা? আমি বুঝলাম না এটা। আমি একটু জাতি জানতে চায় আমাদের গণতন্ত্রের যে সৈনিক তাদেরকে তারা ভয় দেখে স্তব্ধ করে দিতে চায়। কিন্তু ইতিহাস বলে যে সেই ভয়ে বিএনপি কখনো দমে যায় না। আমরা জানি ১৯৭১ সালে কারা, কোন রাজনৈতিক শক্তি সেদিন আমাদের এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল।
আমরা এও জানি আজকে আবার কারা নতুন করে এই নির্বাচনের সময় এই ষড়যন্ত্র করে নির্বাচনকে নস্যাৎ করতে চায়। এর আগে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, আগামী জাতীয় নির্বাচন স্বাধীনতার পক্ষের ও বিপক্ষের শক্তির লড়াই। যারা স্বাধীনতা চায়নি তাদের জনগণ কখনো গ্রহণ করবে না। যে আমার জন্মকে অস্বীকার করেছে, যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে বলে আমি অন্তত মনে করি না। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ভারতীয় বাহিনী ও গোয়েন্দা সংস্থার নির্দেশে ৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, বুদ্ধিজীবী হত্যার সব তথ্য প্রমাণ ছিল নির্মাতা জহির রায়হানের কাছে, তাই ৭২-এ তাকেও গুম করা হয়। নির্বাচনের আগে ভারতের ইন্ধনেই জুলাই যোদ্ধাদের বেছে বেছে আক্রমণ করা হচ্ছে, এই বলে তিনি অভিযোগ করেন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ৭১-এ মহান মুক্তিযুদ্ধ বিজয়ের উষালগ্নে দিল্লির পরিকল্পনায় হত্যা করা হয় বুদ্ধিজীবীদের। বহু তথ্য, বহু সত্য বেরিয়ে এসেছে। এই হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনীর, ভারতীয় গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। পাকিস্তানি সেনাবাহিনী 14ই ডিসেম্বরই আত্মসমর্পণ করতে চেয়েছিল। ভারতীয় সেনাপ্রধানদের সেনাবাহিনীর ইচ্ছায় আরো 2 দিন 14 থেকে 16 আত্মসমর্পণের দিনকে শিফট করে 16 তারিখে আত্মসমর্পণের দিন ধার্য করা হয় এবং 14ই ডিসেম্বরে খুঁজে খুঁজে তাদেরকে তারা বেছে বেছে হত্যা করেছিল। দেশ স্বাধীন হলেও ভারতের নির্দেশে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যার তদন্ত করেনি বলেও অভিযোগ করেন তিনি। এদেরকে যদি জীবিত পাওয়া যেত তাহলে ভারতীয় সেনারা যে সেদিন বুদ্ধিজীবী বেছে বেছে কিভাবে হত্যা করেছিল তার প্রামাণ্য অনেক ছবি, চিত্র, প্রমাণ এই জাতি কিন্তু জানতে পারত। ভারতের সঙ্গে শত্রুতা নয়, তাদের কাছে ন্যায্যতা ও সমতার সম্পর্ক কাম্য বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি। জাতীয় ঐক্য তৈরি করে জুলাইয়ের চেতনাটা আমরা ধরে রাখি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। মস্তিষ্কের ভেতরে রক্ত জমাট বেঁধে আছে, তবে এখনই সার্জারির প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জিক্যাল টিমের সদস্য ডাক্তার আব্দুল আহাদ। দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। বলেন, পরিস্থিতির উন্নতি হলে তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে, তবে সেই সিদ্ধান্ত তার পরিবার নেবে বলে জানিয়েছেন তিনি। তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে এবং সেই পরিস্থিতিতে যে ব্রেনের স্টেমে যে ইনজুরিটা ছিল সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রেনে ইস্কেমিয়া আমরা দেখেছি যে অক্সিজেন স্বল্পতা যেটা আমরা লক্ষ্য করেছিলাম সেটা আরো প্রমিনেন্ট হয়েছে। নরএড্রেনাল ওষুধের সাপোর্টে সে লাইফ কন্টিনিউ করছে, তার হার্টবিটটা কন্টিনিউ করছে। এখনো নরেট চলছে, তবে প্রথমে শুরুতে যেরকম নরেট বেশি মাত্রায় পাচ্ছিল এখন সেটা কমিয়ে আসছে এবং অল্প পরিমাণ নরেটে সে রেসপন্স করছে। ইনকিলাব মঞ্চের ওসমান হাদির উপর হামলাকারী মোটরসাইকেল আরোহী ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখ বলে নিশ্চিত করেছে ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম। তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। পুলিশের কাছে চোরাই পথে তাদের বিদেশে পাড়ি দেওয়ার কোনো তথ্য নেই বলে জানান তিনি। নজরুল ইসলাম জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল মালিক সহ সন্দেহভাজন 3 জনকে আটক করা হয়েছে। মোটরসাইকেল মালিককে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। মনির হোসেন দুপুর রিপোর্ট। ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদির উপর দিনে দুপুরে হামলার ৪৮ ঘন্টা পার হলেও প্রকৃত আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে, মূল আসামিরা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই পুলিশের কাছে। ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম জানান, মোটরসাইকেল থেকে ফয়সাল করিম মাসুদ রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে বলে নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্ত ফয়সাল এবং আলমগীরের অবস্থান এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে সীমান্ত দিয়ে লোকজন পারাপারের সাথে জড়িত 2 জনকে শেরপুরের নালিতাবাড়ি থেকে হেফাজতে নিয়েছে পুলিশ। হামলায় ব্যবহৃত
মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকেও আটক করা হয়েছে। অপারেশনের দিনে যে মোটরসাইকেলটি ব্যবহৃত হয়েছিল এটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের ইমিগ্রেশন ডাটাবেজ চেক করে এখন পর্যন্ত তাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এককভাবে সবার নিরাপত্তা দেয়া সম্ভব না, তবে জুলাই যোদ্ধাদের মধ্যে যাদের উপর সবচেয়ে বেশি হুমকি রয়েছে তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের গ্রেফতারে ডেভিল হান্ট 2 অপারেশন শুরু হয়েছে বলেও জানান তিনি। জুলাই যোদ্ধা এক হাদি না, হাজারো লক্ষ জুলাই যোদ্ধা আছে। লক্ষ জুলাই যোদ্ধার ইন্ডিভিজুয়াল সিকিউরিটি নিশ্চিত করা প্রায় অসম্ভব। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নিরাপত্তা নিয়েও পরিকল্পনা রয়েছে ডিএমপির। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন নতুন দায়িত্ব পাওয়া তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষকে ভয় দেখাতে ও নির্বাচনের পরিবেশ ভীতিকর করতে এসব হামলা করা হচ্ছে, তবে নির্বাচন ঘোষিত সময়ে হবে। এদিকে নতুন এলজিআরডি উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদী শক্তিকে দমন করার পাশাপাশি জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে জনগণের স্বার্থ রক্ষা করা হবে। জমে উঠেছে নারায়ণগঞ্জ সদর আসন নির্বাচনী প্রচারণা। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থীরা। তাদের মধ্যে কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন নগর উন্নয়নের, আবার কেউ বলছেন সবার সহযোগিতায় গড়া হবে নতুন নারায়ণগঞ্জ। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমাণ। নারায়ণগঞ্জের চাষারা, রেলগেট, ফতুল্লা সহ পুরো সদরেই বইছে নির্বাচনের আমেজ। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকায় পোস্টারের দেখা মেলেনি, তবে প্রচারণা চলছে পুরোদমে। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আমরা ঘুরে দেখেছি বিএনপি, জামাত, এনসিপির প্রার্থী, কর্মী ও সমর্থকদের সরব প্রচারণা। নারায়ণগঞ্জবাসীরা জানান, জেলাকে মাদক সন্ত্রাসমুক্ত রাখবে এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। প্রার্থীদের কাছে আশা থাকবে নারায়ণগঞ্জ বিনির্মাণে সকলের একসাথে সহযোগিতা কামনা করি। আমরা প্রত্যাশা করতেছি অনেক কিছু, ভালো করতে পারবো, দেশাই ভালো। বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেন, নগরের উন্নয়নে সঠিক প্রার্থীকেই ভোট দেবে জনগণ। আমি নারায়ণগঞ্জটাকে ভালো বুঝি এবং আমার নারায়ণগঞ্জের মানুষ আমাকে বোঝে, আমি মনে করি আমাকে পজিটিভলি নিয়েছে। অন্যদিকে ইসলামের আইনেই দেশের পরিপূর্ণ উন্নয়ন সম্ভব বলে মনে করছেন জামাতে ইসলামের প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমেদ। যদি দেশে আল্লাহর আইন থাকে, সৎ লোকের শাসন থাকে, তাহলে দেশে সরকারি যে বরাদ্দ যেটা থাকে যেই কাজের জন্য, যে সেই বরাদ্দের টাকাটা ওই কাজে খরচ হয়, তাহলে অটোমেটিক্যালি দেশের সব ক্ষেত্রে উন্নয়ন হবে। আর এনসিপি মনোনীত প্রার্থী আহমেদুর রহমান তনু বলেন, সকলের সহযোগিতায় তরুণরাই পারবে জেলার উন্নয়ন করতে। বাস্তবিক অবস্থা হচ্ছে সকলের হাত ধরে আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া। সেই জায়গা থেকে মানসিকভাবে আমি প্রস্তুত যে আমি আসলে পারবো। ক্ষমতা পেলে জনগণকে সাথে নিয়েই জেলার উন্নয়নে কাজ করবেন, এমনটাই বলছেন প্রার্থীরা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। সালাম সিল ভোটার গাড়ি নিয়ে এখন মাদারীপুর সদরে আছেন মিজান শাহজাহান, তিনি জানাচ্ছেন সেখানকার হালচাল। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আমরা এখন আছি মাদারীপুর শহরে। মাদারীপুর সদর এবং এর পাশের একটি উপজেলা রাজুর নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জাহানদার আলী জাহান এবং জামাতের প্রার্থী হিসাবে এখানে আছেন মাওলানা আব্দুস সোবহান। আমরা এই দুই প্রার্থীর সঙ্গে আজকে সারাদিন কথা বলেছি, একই সঙ্গে আমরা সাধারণ ভোটারদের সঙ্গেও কথা বলেছি। প্রার্থীরা বলছেন তারা একটি আধুনিক মাদারীপুর গড়ে তুলতে চান। ভোটাররাও বলছেন তারা এমন একজন প্রার্থীকে আগামী নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করবেন যার মাধ্যমে এই এলাকার উন্নয়ন হবে। এবং তারা এটা বলছেন যে ঢাকার সাথে মাদারীপুরের যে একটি সংযোগ স্থাপিত হয়েছে পদ্মা সেতু হওয়ার কারণে, এটিকে তারা সাধুবাদ জানাচ্ছেন। কিন্তু তারা এটুকু বলছেন যে মাদারীপুরে যেন একটি বড় হাসপাতাল করা হয় এবং একই সাথে মাদারীপুরে যেন বিশ্ববিদ্যালয় করা হয়, যেন এখানকার ছেলে মেয়েদেরকে বা এখানকার রোগীদেরকে যে কোনো কারণে যখন তখন ঢাকায় গিয়ে অতিরিক্ত চাপ ফেলতে না হয়। সালাম স্টিল ভোটের গাড়িতে এই মুহূর্তে এই ছিল আমার কাছে সবশেষ খবর। দল বা প্রার্থীর নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস.এ. জিন্না কবির। অন্যদিকে জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার আবু বকর সিদ্দিক বলেন, প্রতীক দেখিয়ে ভোট টানার দিন শেষ, এবার ব্যালট বিপ্লবে বিজয়ী হবে তার দল।
মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। শিবালয়, দৌলতপুর ও ঘিওর নিয়ে সংসদীয় আসন মানিকগঞ্জ 1 গঠিত। এই আসনের বিশাল অংশ জুড়ে পদ্মা ও যমুনা নদীর অবস্থান। জেলার অন্য দুটি আসনের মতো এই আসনেও পুরোদমে জমে উঠেছে প্রচারণা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে ঘুরে দেখেছি বিএনপি, জামাত, এনসিপির প্রার্থী, কর্মী ও সমর্থকদের সরব প্রচারণা। বিএনপির প্রার্থী আছে জিন্না কবির বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী তার দল। মানিকগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে সকল ধর্মের মানুষ, সকল ধর্মের ভোটাররা আজকে ঐক্যবদ্ধ মানিকগঞ্জ জেলাকে একটি অসাম্প্রদায়িক জেলা হিসাবে এবং আগামীতে একটি সুখী সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলার জন্য আমি অভিভূত যে আমার ভোটাররা আজকে কর্মী হয়ে গেছে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জামাতের প্রার্থী আবু বকর সিদ্দিক। যদি আমি নির্বাচিত হতে পারি, বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসে, তাহলে আমরা যমুনার পাড় থেকে হরিরামপুর এবং আমাদের দৌলতপুর টোটাল এরিয়াটাকে আমরা স্থায়ী একটা বেড়িবাঁধের ব্যবস্থা করব এবং সেই বেড়িবাঁধ হবে সার্ট দিয়ে বিভিন্ন রেস্টুরেন্ট থাকবে, একটা পর্যটন নগরী হিসাবে গড়ে তুলব। ঢাকার পাশের জেলা হলেও শিল্প নগরী হয়ে উঠতে না পারার আক্ষেপ আছে মানিকগঞ্জবাসীর। যদিও জাতীয় পার্টি থেকে শুরু করে বিএনপি ও আওয়ামী লীগ আমলে মন্ত্রী, চিফ হুইপ পেয়েছেন এ জেলার বাসিন্দারা। নির্বাচনী প্রচারণায় প্রার্থী, কর্মী ও তাদের সমর্থকরা যখন ব্যস্ত সময় পার করছেন, তখন এই ভোট নিয়ে আগ্রহ নেই সমাজের একটি অংশের। এসব মানুষ সমাজের সুবিধাবঞ্চিত, দিন এনে দিন খায়। তাদের বেশিরভাগেরই বসবাস এই মানিকগঞ্জের পদ্মা ও যমুনার চরাঞ্চলে। সচেতন মহল বলছেন, এসব সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ভাবার সময় এসেছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, মানিকগঞ্জ। সালাম সিল ভোটের গাড়ি নিয়ে এখন বগুড়ার মহাস্থানগড়ে আছেন আলী আসগর ইমন। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া 2 আসনের। আমি এখানকার নির্বাচনী হালচাল জানার জন্য একজন স্থানীয় সাংবাদিকের সাথে এখন কথা বলবো। দীর্ঘ 17 বছর পর এদেশে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। সেই নির্বাচনকে ঘিরে নির্বাচনের যে আমেজ বা নির্বাচনে অংশগ্রহণের নিজস্ব যে সকল প্রার্থী রয়েছে তাদের পক্ষে যে ভোটের প্রচারণা, এটা কিন্তু এখন বগুড়াতে তুঙ্গে উঠেছে। যেমনটা বলছিলেন স্থানীয় সাংবাদিক, যে রাজনৈতিক দলগুলো নির্বাচনী আচরণবিধি মেনেই যে যার মতো প্রচারণা চালাচ্ছেন এবং সবাই প্রত্যাশা করছেন এই আসনে একটি ভালো নির্বাচন হবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি আছি বগুড়া 2 আসনে। যে কোনো মুহূর্তে চলে যাব আপনার এলাকায়, আমাদের সাথে থাকুন। এ পর্যায়ে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB-র 23তম সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্মতিতে বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী সমাবর্তনে সভাপতিত্ব করেন। পরে তিনি গ্র্যাজুয়েটদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন AIUB-র বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার, AIUB উপাচার্য প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম এবং উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান। এবারের সমাবর্তনে বিভিন্ন অনুষদের মোট 1766 জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এবারের সমাবর্তনের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চ্যান্সেলর স্বর্ণপদক পেয়েছেন 3 জন, সুম্মা কাম লাউড পেয়েছেন 43 জন, ম্যাগনা কাম লাউড পেয়েছেন 74 জন, কাম লাউড পেয়েছেন 26 জন, ডাক্তার আনোয়ারুল আবেদিন লিডারশিপ পদক পেয়েছেন 19 জন এবং ভাইস চ্যান্সেলর পদক পেয়েছেন 21 জন। শুরুতেই খেলার খবর। বিতর্ক মাথায় নিয়ে মাঠে গড়ালো প্রথম বিভাগ ক্রিকেট লিগ। গত অক্টোবর মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বর্তমান কমিটির অধীনে সব ধরনের লিগ বয়কট করে ঢাকার শীর্ষ ক্লাবগুলো। বেশ কয়েকবার আলোচনা করেও তাদের সাড়া পায়নি BCB। তাই প্রথম বিভাগ ক্রিকেট লিগে 20টির মধ্যে 8টি ক্লাবকে বাদ দিয়েই শুরু হলো প্রথম বিভাগ ক্রিকেট লিগ। সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে লিগের উদ্বোধন করেন CCDM চেয়ারম্যান আদনান রহমান দীপন ও BCBর ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। ওল্ড DHS এবং বাংলাদেশ পুলিশের মধ্যকার খেলা দিয়ে লিগের উদ্বোধন হলেও 5 ম্যাচের 3টি খেলা হয়নি প্রথম দিনে।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। হাদির উপর হামলায় নির্বাচন কমিশনের উদ্বেগ, ভোট বানচালের চেষ্টা করলে কঠোর হাতে দমন ইসি সানাউল্লাহ, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দলগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের পথ সৃষ্টি করছে, পররাষ্ট্র উপদেষ্টা প্রণয় বার্মাকে মন্ত্রণালয়ে তলব, ঢাকার বক্তব্য প্রত্যাখ্যান দিল্লি। হত্যার রাজনীতি চালিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা সফল হবে না মির্জা ফখরুল, আগামী নির্বাচন স্বাধীনতার পক্ষ বিপক্ষের লড়াই। ভারতের নির্দেশে ৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়, দাবি জামায়াতে ইসলামীর। নির্বাচনের আগে দিল্লির ইন্ধনে জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ। এবং ওসমান হাদির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে, শারীরিক অবস্থা অপরিবর্তিত, সন্দেহভাজন ৩ জন আটক, মোটরসাইকেল মালিক ৩ দিনের রিমান্ডে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।